ছোটবেলা থেকেই আমি এসব ভূত বিশ্বাস করি, কিন্তু ভূতের গল্প পড়তে আমার ভালোই লাগে। আজকে যে ঘটনাটা বলবো সেটা একটু অদ্ভুত। এই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। স্কুল থেকে কলেজ পর্যন্ত আমার একমাত্র বন্ধু ছিল আদিত্য। সব কাজেই হয়তো আমার পাশে থাকতো, কিন্তু আদিত্যের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় ও আমার বাড়ি কলকাতায়। কিন্তু আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। সে সময় ইউনিভার্সিটিতে পুজোর ছুটি চলছিল। আমি আমার বাড়িতে আর আদিত্য ওর বাড়িতে। একদিন আদিত্য ফোন করে আমাকে বললো, বিক্রম, পুজোর ছুটি তো পড়েছে, আমি তোদের বাড়িতে তো যাই, এবারে তুই আমাদের বাড়িতে আয়। অনেক জোর করে বলেছিল, তাই আমি আর না বললাম যাবো কাল পরশুর মধ্যে। এই বলে আদিত্য ফোনটা কেটে দিল। যখন আমরা ইউনিভার্সিটিতে থাকতাম তখন আমার আর আদিত্যের মধ্যে ভূতের বিষয় নিয়ে খুব তর্কাতর্কি হতো। কারণ আমি তো ভূত বিশ্বাস করি, কিন্তু আদিত্য ভূত বিশ্বাস করে। এই নিয়ে প্রতিদিন 5-6 ঘন্টা করে কেটে যেত। আদিত্য আমাকে রাত্রিবেলা সবার আগে ভয় দেখাতো, কিন্তু আমি ভয় পেতাম। বলতাম এইসব ভূত থাকলে তো আমি ভয় পাবো। সেদিন ছিল শনিবার। আমি আদিত্যর বাড়ি যেতাম। আদিত্যকে আমি আগেই ফোন করে বলেছিলাম যে স্টেশনে নেমে যেন তোকে দেখতে পাই। ঠিক সকাল 9:30 বাড়ি থেকে বেরিয়ে রওনা। ট্রেনে ওঠার আগে আমি স্টেশন থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা কেটে গেল। ট্রেন থেকে নেমে দেখলাম আদিত্য আমার জন্য দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছিস আদিত্য? কিন্তু আদিত্য কিছুই বলল না। তাকে দেখে মনে হলো কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে। তার চোখে মুখে এক মায়া ও যন্ত্রণার বেদনার ছাপ। আদিত্য আমাকে নীরবতার সঙ্গে বলল, চল, অনেক দূর থেকে এসেছিস তো। স্টেশন থেকে নেমে দেখলাম আদিত্য বাইক নিয়ে এসেছে। বাইকে চেপে রওনা হলাম ওর বাড়ির দিকে। গাড়িতে যেতে যেতে চারিদিকে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য আর প্রচুর মাঠ। সে খুব সুন্দর জায়গা। যেতে যেতে জিজ্ঞাসা করলাম যে তোর বাবা মা কেমন আছে, আর তোর বাইকটা কবে কিনবি বলবি না তো আমায়? অদ্ভুত ব্যাপার, তখন ধরে জিজ্ঞেস করছি কিছুই বলছে না কেন। আমি এবার আদিত্যকে একটু ঝাঁকিয়ে বললাম, আরে বল, কথা বলছিস না কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? আদিত্য তখন উদাসীনভাবে বলল, আরে না, একটা কথা ভাবছিলাম আর কি। আচ্ছা বিক্রম, আমি যদি মারা যাই? কি আবার তখন বলছিস? হ্যাঁ, তুই মরতে যাবি কেন? না, এই এমনি আর কি। তবে তুই ভূতে বিশ্বাস রাখিস? তোর কি মাথা খারাপ হলো নাকি? এখনো করিনি, আর আগে পরেও করবো না। আর এই প্রশ্নটা কেন এখানে এসছে? দেখ, ঘুরতে এসছি, মুড একদম খারাপ করবে না। তখন আদিত্য গাড়ি থেকে নেমে বলল, ওই যে রাস্তার ধারে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওটা আমার বাড়ি। ওইখানে যাবি, আমি বাবা মাকে সব বলেছি, তোকে গেলেই চিনে যাবে। তুই না, আমি একটু বাজারটা সেরে আসি। আমি আর কিছু না বলেই ওর বাড়ি থেকে যাচ্ছি। মনে হলো আদিত্য যেন তার দুটো চোখ দিয়ে কি বলতে চেয়েছে। তার সেই ফ্যাকাশে মুখ আর রক্তহীন চেহারা আমার ভিতর থেকে ভাবিয়ে তুলছিল। কিন্তু সব ভুলে আমি বাড়ির কাছে যেতে দেখলাম অনেক ভিড়। আমি তার মধ্যে একজনকে টেনে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? কিন্তু কোনো উত্তর দিল না। আমি ভিড় ছিলে ভিতরে যেতেই যেটা দেখলাম তাতে আমার সারা শরীরে একদম খারাপ হয়ে গেল। দেখলাম ঘরের উঠোনে আদিত্য শুয়ে আছে। মানুষ হিসেবে নয়, এটা ডেড বডি রূপে। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মাথায় কেমন যেন সব ডাল জল পাকিয়ে গেল। তার মধ্যে দেখলাম এক বয়স্ক মানুষ ভিড় ঠেলে এগিয়ে আসছে আমার দিকে। সম্ভবত আদিত্যর বাবা মনে হবে, কারণ ইউনিভার্সিটিতে পড়াকালীন আদিত্য তার বাবা মাকে আমাকে দেখিয়েছিল। আমি দেখলাম চারিদিকে একটা দুঃখের পরিবেশ। আদিত্যর মা কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে। তখনই আমায় আদিত্যর বাবা বললেন, তুমি কি বিক্রম? তোমার কথা আদিত্য বলেছিল। আজ সকাল থেকে ছেলেটা কত আনন্দে ছিল, বলছিল আজ বিক্রম আসবে। তোমাকে আনতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পিছন দিক থেকে লরিটা এসে সপাটে ধাক্কা মারা, আর সেখানেই আদিত্যর মৃত্যু হয়। এই বলে আদিত্যর বাবা কাঁদতে লাগলেন। এই কথা শুনে প্রায় আমি হতভম্ব হয়ে গেলাম।
আমার মনে এক অদ্ভুত রকমের দুঃখ ঘুরে বেড়াচ্ছিল। আমার সব থেকে প্রিয় কাছের বন্ধু আর আমার সঙ্গে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আমার ভয়ও লাগছে, কারণ স্টেশন থেকে আদিত্যই আমাকে এতটা দূর পর্যন্ত নিয়ে এসেছে, আর মরে গেলে সেটা কী করে সম্ভব? ওই জন্যই হয়তো আদিত্য এরকম একটা অদ্ভুত কথা বলছিল। এই এত কিছু না জানার উত্তরের প্রশ্ন নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। দিন থেকে মাস, মাস থেকে বছর কেটে গেল। আমি আদিত্যের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেই দিন যার ঘটনাটা ঘটল রাত্রিবেলা, তা আমি কখনো আর ভুলব না। খাওয়া দাওয়া সেরে রাত্রি 11:30টার সময় ঘুমোতে গেছি। বেশ ঘুমটা ধরে গেছে, কিন্তু এক অদ্ভুত আওয়াজে আমি প্রায় তড়িঘড়ি করে জেগে উঠলাম। লাইট জেনে ঘড়ির দিকে দেখি রাত প্রায় 12:30। আমি আবার সেই আওয়াজটা শুনতে পেলাম। খাট থেকে নেমে দরজা খুলে দেখলাম করিডোরের চেয়ারে কে একজন বসে আছে। ভাবলাম চোর নাকি, তাহলে তো বিশাল বিপদ। মেঝেতে দেখলাম ভাঙা কাঁচের গ্লাস পড়ে আছে। ভয়ের সঙ্গেই লোকটাকে জিজ্ঞেস করলাম কে আপনি, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। সামনে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। আমি চিনতে একবার ভুল করলাম না। দেখলাম আমার সেই প্রিয় বন্ধু আদিত্য বসে আছে। কিন্তু এটা তো অসম্ভব, আদিত্য তো বছরখানেক আগেই মারা গেছে। ভয়ে আমি প্রায় সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন আমি মেঝেতেই পড়ে আছি। বাড়িতে আমি শুধু একাই থাকি, বাবা মা বিদেশে থাকি। প্রত্যেক মাসে ব্যাংকে আমার টাকা পাঠিয়ে দেয়। মেঝে থেকে উঠে চেয়ারে আগের কথাটাই ভাবছি না যে ওটা কে ছিল, আদিত্য না আমার মনের ভুল। এইসব এত কিছু ভাবতে ভাবতেই কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। হাত ঘড়ির দিকে দেখি প্রায় 11টা বাজছে। এখন আবার কি আসবে? খোঁজা খুলে দেখি আমার বন্ধু দিলীপদা। দিলীপদা আমার সঙ্গেই ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু আমার এখন একই অফিসে চাকরি করি। দরজাটা খুলতেই ভিতরে এসে বলল, কাল রাত আর আজ সকাল থেকে ফোন করছি, ফোনটা কি ধরার সময় নেই? না না দিলীপদা, এই যে ফোনটা বন্ধ হয়ে গেছিল আর কি। আসলে দিলীপদা আমার থেকে বড় তো। অফিস যাবি না নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো, তুমি একটু বসো না, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমি তাড়াতাড়ি স্নান করে দিলীপদার সঙ্গে অফিসে চলে গেলাম। সারাদিনের ক্লান্তি ও বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কখন যে ঘুমিয়ে গেছি আমার আর মনে নেই। তারপর একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তোর দিলীপদা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, আমাদের ওইখানে বেআইনি ব্যবসা করতো, আর আমি সেই ব্যবসার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিলাম। তোর দিলীপদা সেটা জানতে পারে, আর আমি সেই দিন থানায় ফাইলটা দিয়ে তোকে আনতে যাবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই দিলীপদা লোক দিয়ে আমাকে মেরে ফেললো। লরিটা আমাকে পিছিয়ে দিয়ে চলে গেল। আমি প্রায় হতভম্ব হয়ে গেলাম। এটা কি শুনছি, দিলীপদা শেষ পর্যন্ত এরকম একটা কাজ করতে পারে? এইসব ভেবে যেমন দুঃখ হচ্ছিল, কিন্তু আবার দিলীপদার উপর প্রচন্ড রাগ ও অভিমান হচ্ছিল। এইসব যখন হচ্ছে তখন ভোরের আবছা আলো জানলা দিয়ে প্রবেশ করছে, আর সঙ্গে সঙ্গে আদিত্য উধাও হলো। আর টেবিলে রেখে গেছে দিলীপদার বেআইনি ব্যবসার বিরুদ্ধে সেই ফাইলটা। সারাদিন ঘরে বসে আছে, অফিসে যায়নি, আর একটা কথাই ভাবছি, দিলীপদা এরকম একটা কাজ করতে পারে? দুদিন পর আমি থানায় গেলাম। অবশ্যই এই দুদিনে আদিত্য আমার সাথে দেখা করতে আসবে, কেন সেটা জানি না। থানার বড়বাবুকে আমি সব ঘটনা খুঁজেছিলাম। থানার বড়বাবু দিলীপদাকে কোর্টে দিল, আর প্রমাণের দ্বারা দিলীপদার শাসন কারাকরণ করল। আসার সময় বলে এলাম ভালো থেকে। রাগ, ক্রোধ, ঘৃণা, অভিমান ভরা চোখে আমি দিলীপদার কে দেখে আমি বাড়ি ফিরে এলাম। সেই দিন আদিত্য এসে আমাকে শেষ বিদায়টুকু জানিয়ে চলে গেল। ভাবলাম হয়তো এবার আদিত্যর আত্মা মুক্তি পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এরকম নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।